একনায়কতন্ত্র নাকি গণতান্ত্রিকভাবে একনায়কতন্ত্র, কোনটি বেশি ভয়ঙ্কর? এই ব্যাপারে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইয়াহিয়া আক্তার বলেন, সিভিলিয়ান অটোক্র্যাট বা বেসামরিক স্বৈরশাসক বলে একটি কথা রাষ্ট্রবিজ্ঞানে চালু আছে। অনেক সময় গণতান্ত্রিক সরকারের চরিত্র দেখে অনেক সামরিক শাসকও লজ্জা পেতে পারে। এখানে বলে রাখি, প্রায় ৩ বছর আগেই বাংলাদেশের বিশ্বের নতুন একনায়কতান্ত্রিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেলটেলসম্যান স্ফুটিং তাদের গবেষণা থেকে এমনটি জানায়। প্রতিবেদনে বলা হয়, ৪০টি দেশের সরকার ২ বছর ধরে আইনের শাসনকে বন্দী করে রেখেছে। অন্যদিকে ৫০টি দেশ রাজনৈতিক স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ করেছে। সারা বিশ্বেই গণতন্ত্র এখন চাপের মুখে রয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরী ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। তবে একবিংশ শতাব্দীতে এসে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। রাষ্ট্রবিজ্ঞানীর মতে পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র নামে মাত্র কার্যকর রয়েছে। বিংশ শতাব্দীর মতো অনেক দেশে সরাসরি সামরিক শাসন না থাকলেও অনেক দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো সামরিক একনায়কদের মতোই আচরণ করছে বলে রাষ্ট্রবিজ্ঞানীদের পর্যবেক্ষণে বলা হচ্ছে। আর দ্য টপ অব দ্য টেবিল বাংলাদেশের নামটা উঠে আসছে বেশ জোরে সোরেই। গণতান্ত্রিকভাবে স্বৈরতন্ত্রকে প্রতিপালনের রোল মডেল হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। আর চালকের আসনে আছে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের পতন এবং নির্বাচন ভিত্তিক স্বৈরতন্ত্রের উত্থান হলো। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। নির্বাচন। অনেক দেশে পরিপূর্ণ বেসামরিক সরকার থাকলেও সেখানে গণতন্ত্র কতটা কার্যকরী আছে সেটি নিয়ে অনেক প্রশ্নের উদয় হয়েছে। আর প্রশ্নটা যখন বাংলাদেশকে নিয়ে, তখন নির্বাচন পরিস্থিতির পরিমাপে ট্রাম্প কার্ড হতে পারে। গণতন্ত্রের মূল বিষয়টি হচ্ছে নির্বাচন। রাষ্ট্রবিজ্ঞানের মতে নির্বাচন হলো গণতন্ত্রের প্রাণভোমরা। সেই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। বাংলাদেশের গত ৩ বারের নির্বাচনী প্রশ্নবিদ্ধ, অস্বচ্ছ এবং প্রমাণিতভাবে পক্ষপাত দুষ্ট। মূলত যেসব দেশে বেসামরিক একনায়কতন্ত্র আছে সেখানেও নিয়মিত নির্বাচন হয়, কারণ তথাকথিত নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা অব্যাহত রাখে। এখন নির্বাচনে কারচুপি শুধু জাল ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করা হয় না, এর নানান দিক আছে। বাংলাদেশেও এমনটি হয়েছে। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি পাক বদল হয়েছে। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে ২০০৮ সালের নির্বাচনটি ছিল সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের আরও ৩টি সাধারণ নির্বাচন হয়েছে বটে, কিন্তু সেই সব নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ একটানা ১৫ বছর ক্ষমতায় রয়েছে। ২০১৮ সালে বিবিসির ক্যামেরায় সরাসরি ধরা পড়ে ভোট চুরির ঘটনা। প্রকাশ্যে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, যা কিনা রাষ্ট্রের গণতান্ত্রিক বৈশিষ্ট্যের সাথে পরিপন্থী। ৩০শে ডিসেম্বর ২০১৮ ভোরবেলা চট্টগ্রামের এক কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই ব্যালট বাক্সগুলো বিভিন্ন বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু অবাক করা বিষয়, বিবিসির এক সাংবাদিক দেখতে পান ব্যালট বাক্সগুলো সবগুলোই ভর্তি। প্রিজাইডিং অফিসারের কক্ষে গিয়ে সেখানেও ব্যালট বাক্স ভর্তি দেখতে পান এক সাংবাদিক। তার হাতে থাকা মোবাইল ফোনের ছবি, ভিডিও ধারণ করেন। পরে এই ব্যাপারে ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না বলে জানান। এমনকি কিভাবে এইসব ব্যালট বাক্স ভর্তি হলো তাও তিনি জানেন না বলে জানান। অনেকটা যেন গণতন্ত্র দেশটিতে আর প্রত্যাশিত নয়। নির্বাচনগুলো কিভাবে হচ্ছে তাতে জনগণ, বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ কেমন, যারা নির্বাচনের আয়োজনের সঙ্গে যুক্ত তারা কি ভূমিকা পালন করছে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারছে কিনা, সেইগুলো যেন আর বিবেচনার বিষয় নয়। গণমাধ্যম ও মত প্রকাশ। এছাড়া গণতন্ত্র জনগণের মতামতের প্রাধান্য একটি বড় বিষয়। রাষ্ট্রবিজ্ঞানীর মতে গণতন্ত্র না থাকলে এবং একনায়কতন্ত্রের আবির্ভাব হলে জনগণের মতামতকে সহিংসভাবে দমনের চেষ্টা করা হয়। এর ফলে জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সামর্থ্য হারিয়ে ফেলে। গণতান্ত্রিক পরিবেশ না থাকলে স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে ভয় পায়। এমনকি শাসক গোষ্ঠী ইন্টারনেটও নিয়ন্ত্রণ করতে চায়।
যাতে করে মানুষ সেখানে নিজেদের মতামত প্রকাশ করতে না পারে। সংবিধানের নিশ্চয়তা থাকলেও বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা অনেকটাই সংকুচিত বলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের সাংবাদিকরাও হয়রানি নির্যাতনের ভয়ে সরকারের সমালোচনা থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। অথচ কোনো রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক দাবি করে তবে সেখানে গণমাধ্যমের এককভাবে স্বাধীনতা থাকতেই হবে। যে গণমাধ্যম সরকারের সমালোচনা করবে সেই গণমাধ্যমের স্বাধীনতা আবার সেই সরকারের নিশ্চিত করতে হবে। জনসাধারণের কথাই উঠে আসে গণমাধ্যমে, তাই এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যে কোনো অনিয়ম অসচ্চারণ তুলে ধরতে সাংবাদিকরা তথ্য-উপাত্ত সংগ্রহে বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে থাকেন। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে সংযোজিত 32 ধারা সাংবাদিকদের সেই জায়গা সংকুচিত করা হয়েছে। শুধু সাংবাদিক নয়, সাধারণ মানুষও হারিয়েছে তাদের মত প্রকাশের অধিকার। সরকারের সমালোচনা অঘোষিতভাবে নিষিদ্ধ দেশটিতে। দেশটির স্বাধীনতার পরবর্তী সময় দ্রব্যমূল্য সর্বোচ্চ ঊর্ধ্বগতিতে মানুষের নির্বিকার, কোথাও প্রতিবাদ নেই। উল্টো মত প্রকাশের অধিকারহীন জনগণের এই নীরব থাকাকে নিজেদের সাফল্য হিসেবে প্রচার করছে ক্ষমতাসীন দলটি। মত প্রকাশের গর্দানে তরবারি হয়ে নেমে এসেছে 2018 সালে প্রণীত ডিজিটাল আইন। ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিদিন প্রায় 3টি করে মামলা হয়েছে বাংলাদেশে। সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা, ধর্মীয় সংখ্যালঘু এমনকি কিশোর বয়সীরাও রেহাই পাচ্ছে না এই আইনে, যেখানে অধিকাংশ অভিযোগই করেছে ক্ষমতাসীন দল। ডিজিটাল নিরাপত্তা আইনে গত 21 মাসে হওয়া 668টি মামলা পর্যবেক্ষণ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি (CGS) জানিয়েছে, এই মামলাগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা না হয়ে ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের নেতাদের পক্ষে হয়ে করেন। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 3 বছর। একটি পর্যবেক্ষণমূলক ফলাফল শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক মামলা ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলো 76টি মামলা করেছে, যা মোট দায়েরকৃত মামলার 20.32%। এই প্রসঙ্গে এই পর্যবেক্ষণের মুখ্য গবেষকের মন্তব্য, আইনটি ভিন্ন মতে অপরাধ পরিণত করেছে। একদলীয় সংসদ। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের সংসদে এখন প্রধান বিরোধী দল কোনটি? মানে সরকারের কোনো কর্মকাণ্ড বা নীতি আদর্শের বিরোধিতায় কারা সবচেয়ে সক্রিয়? হুট করে এমন প্রশ্ন করা হলে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাবেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, একটি দেশে যখন গণতন্ত্র থেকে বিস্তৃত হবার দিক ধাবিত হয় তখন সংসদে ক্ষমতাসীনদের একছত্র আধিপত্য থাকে। সংসদে কার্যত কোনো বিরোধী দল থাকে না। বিএনপি সংসদে নেই। সংসদে বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি, যাদের আবার মন্ত্রী পরিষদেও প্রতিনিধিত্ব আছে। সব মিলিয়ে বাংলাদেশে কি আওয়ামী লীগের একছত্র আধিপত্য অর্থাৎ একদলীয় শাসনই প্রতিষ্ঠিত হচ্ছে? এই প্রশ্নটা বেশ পুরনো হয়ে গেছে, বরং বলা যায় এটা প্রশ্ন থেকে বক্তব্য রূপ নিয়েছে। সূত্র মতে 2014 সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ, কিন্তু বিরোধী দল সেই নির্বাচন বয়কট করে। 100 জনের বেশি রাজনৈতিক কর্মী নির্বাচনের আগে পরে প্রতিবাদ জানাতে গিয়ে নিহত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় কোনো হত্যারই তদন্ত হয়নি। এরপর থেকে সংসদ এক প্রকার বিরোধী শূন্য, কারণ জাতীয় পার্টি 10ম সংসদের নামে বিরোধী দল হিসেবে থাকলেও সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না বলে জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশি (TIB). মূলত একটি প্রতিনিধিমূলক কার্যকর সংসদ গঠিত হওয়ার পূর্ব শর্ত, সেই সংসদে অবশ্যই গঠিত হতে হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। প্রশ্নমুক্ত নির্বাচন ছাড়া গঠিত সংসদ কখনই কার্যকর বা ফলপ্রসূ হতে পারে না। অতীত এই কথাই বলে। আর সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এক প্রকার রাজনৈতিক শাসন ব্যবস্থা, যাতে সর্বময় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত সাংসদের উপর ন্যস্ত থাকে। আগেও বর্তমান সংসদের আসনের দিক বিবেচনা করলে সরকারি দল আওয়ামী লীগের পর সংসদে যে দলের আসন সবচেয়ে বেশি সেটি জাতীয় পার্টি। অথচ 10ম সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের আক্ষেপ করে বলেছিলেন, আমরা যখন বাইরে যাই তখন সবাই বলে তুমি কোথায় আসো, সরকারে না বিরোধী দলে? আমরা তো বলতে পারি না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা সংবাদপত্র শিরোনামে দেখেছি, সরকার না বিরোধী দল। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চায় জাতীয় পার্টি, অর্থাৎ জাতীয় পার্টি বিরোধী দল হবে কি না সেই সিদ্ধান্ত আসছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। অথচ একটি দেশে বিরোধী রাজনৈতিক দল বা শক্তির অস্তিত্বের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক রয়েছে। সুইডেনের গেথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভিডেম ইনস্টিটিউটের বৈশ্বিক শাসন ব্যবস্থা সংক্রান্ত একটি প্রতিবেদনের সম্প্রতি আলোচনা এসেছে। অটোক্র্যাটাইজেশন গ্রোথ ভাইরাল শিরোনামের প্রতিবেদনে বলা যাচ্ছে,
গণতন্ত্রের পরীক্ষায় বাংলাদেশের নম্বর ধারাবাহিকভাবে অনেক অনেক কমে গেছে। 2023 সালের স্কোর 0.1, গতবারের চেয়ে স্কোর কমেছে 0.19। বাংলাদেশের জায়গা হয়েছে নির্বাচন ভিত্তিক স্বৈরতন্ত্র বিভাগ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন ভিত্তিক স্বৈরতন্ত্র উত্থান হয়েছে 2014 সাল থেকে, এখন পর্যন্ত চলমান ছিল। অবশ্য 2024 সালের 5ই আগস্ট স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন ঘটেছে, তিনি পালিয়ে ইন্ডিয়া অবস্থান করছে। এখন নতুন সরকার এসেছে, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। তারা আসলে কিভাবে নির্বাচন করবেন, তারা কিভাবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবেন, সেটাই এখন দেখার বিষয়। আর সুষ্ঠু এবং পরিবেশ নির্বাচন কবে হবে সেই বিষয়ের উপর এককভাবে কোনো ধারণা না থাকলেও বাংলাদেশের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে মিনিমাম 2 থেকে 3 বছর না থাকলে এই গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে সবকিছু পরিবর্তন করে সবকিছু পুনরুদ্ধার করেই এই গণতন্ত্র ফেরানো সম্ভব। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।